আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুগণ। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে তোমাদের তৃতীয় চ্যাপ্টারের পদার্থের গঠনের ইলেকট্রন বিন্যাস। কেন ইলেকট্রন বিন্যাস নিয়ে শুধু ভিডিও করতেছি, এর অন্যতম কারণ হচ্ছে তোমাদের ইলেকট্রন বিন্যাস নিয়ে অনেক সমস্যা থাকে, ইলেকট্রন বিন্যাস পারো না, ইলেকট্রন বিন্যাস ঝামেলা লাগে। হ্যাঁ, অনেকে ইলেকট্রন বিন্যাস স্কিপ করো, কিন্তু খুবই আফসোসের ব্যাপার হলো এই ইলেকট্রন বিন্যাস থেকে কিন্তু কোশ্চেন হবেই, মাস্ট। তুমি যদি তৃতীয় চ্যাপ্টারের সিকিউ ধরো, যে বেশ 3-4টা জায়গা আছে যে যেখান থেকে তৃতীয় চ্যাপ্টারে কোশ্চেন হবেই। রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, তারপরে ইলেকট্রন বিন্যাস আর আইসোটপ, এই কয়েকটা জায়গা আছে তৃতীয় চ্যাপ্টার থেকে কোশ্চেন আসার, এবং তৃতীয় চ্যাপ্টার থেকে অবশ্যই তোমাদের যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, কোশ্চেন আসবেই। তো সেই হিসাবে আমাদের ইলেকট্রন বিন্যাসটা জানা থাকলে কিন্তু এখান থেকে ইলেকট্রন বিন্যাস থেকে ঘুরায় ফেরায় কোশ্চেন আসবে যে এটা ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন, এই অরবিটালটা সম্ভব নয় কেন, এটা কিভাবে হয়েছে, হ্যাঁ, এইগুলোই ঘুরিয়ে ফিরে আসবে। তোমরা এই 10-15 মিনিটের এই ভিডিওটা দেখো। ইলেকট্রন বিন্যাস নিয়ে আর সারা জীবনের ইভেনচুয়ালি ইন্টারমিডিয়েটেও তুমি যখন কেমিস্ট্রিতে ইলেকট্রন বিন্যাস করতে যাবা, ইলেকট্রন বিন্যাস নিয়ে তোমার কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। আমরা শুরু করি। তো আমরা জানি যে একটা পরমাণুতে প্রোটন এবং নিউট্রন থাকে মাঝখানে, নিউক্লিয়াসে, এবং ইলেকট্রনগুলা চারপাশে এরকম ঘোরাফেরা করে, নির্দিষ্ট কক্ষপথে ঘোরাফেরা করে। বিজ্ঞানী বোর এই কক্ষপথ সম্বন্ধে ধারণা দিয়েছিলেন। তো চারপাশের এই কক্ষপথগুলোতে ইলেকট্রন থাকে। এখন ধরো আমরা যদি সোডিয়ামের কথা চিন্তা করি, যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা। আমরা এর গত ক্লাসেও দেখেছি বা আমরা জানি যে প্রোটন সংখ্যা, একটা পরমাণুতে প্রোটন সংখ্যা যতটা থাকে ইলেকট্রন সংখ্যাও ঠিক ততটাই থাকে। অর্থাৎ এখানে 11টা প্রোটন, ঠিক 11টা ইলেকট্রনই কিন্তু এই নির্দিষ্ট কক্ষপথগুলোতে ঘোরাফেরা করে। এখন বিজ্ঞানী বোর কিন্তু কক্ষপথগুলো নির্দিষ্ট ধারণা দেন যে কক্ষপথগুলো চারপাশে, কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলা এরকম ঘোরাফেরা করে। এখন 11টা ইলেকট্রনে কি একটা কক্ষপথে ঘোরাফেরা করে? না, ব্যাপারটা এরকম নয়। কয়েকটা কক্ষপথে ভাগ হয়ে এই 11টা ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে, এই সোডিয়াম পরমাণু নিউক্লিয়াসের চারপাশে এরকম ঘোরাফেরা করে। এখন আমরা দেখব যে আসলে এইগুলোকে বলা স্থির কক্ষপথ। হ্যাঁ, প্রধান শক্তি স্তর বা স্থির কক্ষপথ। প্রধান শক্তি স্তর আমরা যদি একটু লিখি যে প্রধান শক্তি স্তর বা স্থির কক্ষপথ, প্রধান শক্তি স্তর বা স্থির কক্ষপথ। প্রধান শক্তি স্তর বা স্থির কক্ষপথ, এই স্থির কক্ষপথগুলোকে, প্রধান শক্তি স্তরগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এন দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এন। তো n = 1 মানে এটা হচ্ছে 1 নম্বর কক্ষপথ, n = 2 মানে এটা হলো 2 নম্বর কক্ষপথ, n = 3 মানে এটা হলো 3 নম্বর কক্ষপথ, এরকম n = 4 মানে এটা 4 নাম্বার, এরকম যাইতে থাকবে আর কি, 1 2 3 4। তো এগুলো আরো একভাবে চিহ্নিত করা হয় যে 1 নম্বর কক্ষপথ বা n = 1 হলে সেটাকে কে শেল বলা হয়। হ্যাঁ, শেল মানে কক্ষপথ, কে। হ্যাঁ, n = 1 হলে সেটা কে শেল। হ্যাঁ, n = 2 হলে এটা কে শেল, n = 2 হলে সেটা এল শেল, n = 3 হলে সেটা এম শেল, এন শেল, এরকম যেতে থাকবে, অর্থাৎ কে এল এম এন এরকম। হ্যাঁ, তো এগুলোকে বলা হচ্ছে প্রধান কক্ষপথ বা স্থির কক্ষপথ। প্রধান কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান 1 হলে প্রথম কক্ষপথ, 1 নম্বর কক্ষপথ, 1 নম্বর কক্ষপথকে কে দ্বারা প্রকাশ করা হয়। n = 2 হলে 2 নম্বর কক্ষপথ, একে এল দ্বারা প্রকাশ করা হয়। n = 3 হলে 3 নম্বর কক্ষপথ, একে এম দ্বারা প্রকাশ করা হয়। এভাবে যাইতে থাকবে। n = 4 হলে 4 নম্বর কক্ষপথ, দেখে বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। এখন কোশ্চেন হলো, বা পরবর্তীতে দেখা গেছে অনেক গবেষণায় যে এই প্রধান শক্তি স্তর বা স্থির কক্ষপথগুলোর কি আর কি ভাগ হয়? হ্যাঁ, এইগুলোর আরো ভাগ হয়, যেগুলোকে আমরা উপশক্তি স্তর বলি। তোমাদের বইয়ে লেখা আছে যে উপশক্তি স্তরের ধারণা। উপশক্তি স্তর নাম কি? একটা জিনিস একটু মিসিং হয়ে গেছে, প্রধান শক্তি স্তরের আর একটা নাম আছে, সেটাকে অরবিট বলা হয়। অরবিট, হ্যাঁ, অরবিট মানে স্থির কক্ষপথ বা প্রধান শক্তি স্তর। আর এই প্রধান শক্তি স্তরগুলো আবার অনেক
অনেক কয়েকটা ভাগে থাকে, কয়েকটা শ্রেণীতে বিভক্ত থাকে, সেগুলোকে উপকক্ষপথ বা উপশক্তি স্তর বলা হয়। আমরা একটু বুঝি, এটা একটা উদাহরণ দিয়ে বুঝি। বিজ্ঞানের সবচেয়ে মজার ব্যাপার কি জানো? বিজ্ঞানের সবচেয়ে মজার ব্যাপার হলো প্রত্যেকটা বিজ্ঞান পড়ার পরেই ফিজিক্স, কেমিস্ট্রি তুমি তোমার চারপাশের ঘটনার সাথে মেলানোর চেষ্টা করবা। হ্যাঁ, তুমি কোনো কেমিক্যালস পড়তেছো, তুমি কোনো ঘটনা পড়তেছো, সবকিছু তোমার চারপাশেই আছে। বিজ্ঞান তো সব মানে দেখার জ্ঞান, প্রমাণিত জ্ঞান। তো এগুলো তুমি ইচ্ছা করলেই বা যদি তুমি ঠিকঠাক মতো বুঝতে পারো, তাহলে তুমি অবশ্যই এই জিনিসগুলো চারপাশে খুঁজে পাবে। তো এই প্রধান শক্তি স্তরগুলো আরো এক একটা প্রধান শক্তি স্তর কয়েকটা উপশক্তি স্তরে বিভক্ত থাকে। সেটা কিভাবে? আমার একটা উদাহরণ বুঝি। তুমি দেখছো যে একটা মহাসড়কে একটা মেইন রোড, 3টা বা 4টা মানে সাব পথে, 3টা পথ, অর্থাৎ একদিকে গাড়ি যায়, আরেক দিক দিয়ে আসে, এরকম আবার আরেক দিক দিয়ে যায়, আরেক দিক দিয়ে, সব 3-4টা ভাগে, একটা পথই 3-4টা ভাগে বিভক্ত থাকে। এরকম ধরো যে এটা ঢাকা চিটাগাং মহাসড়ক, হ্যাঁ, এখানে এই দিক দিয়ে যাচ্ছে গাড়ি, এখানে একটা রোড ডিভাইডার আছে, এখানে একটা মনে করো রোড ডিভাইডার আছে, এদিক দিয়ে আরেকটা ভাগ আছে, এদিক দিয়ে গাড়ি এই দিকে আসতেছে, ওয়ান ওয়ে, ঠিক আছে, এদিক দিয়ে যাচ্ছে, এদিকে আসতেছে। আবার এদিক দিয়ে আরেকটা ভাগ আছে, এদিক দিয়ে মনে করো এখানে একটা রোড ডিভাইডার আছে, হ্যাঁ, গাছ টাছ লাগানো থাকে, এদিক দিয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু পুরোটা একটা হচ্ছে কক্ষপথ, মানে পুরোটা মহাসড়ক বলতেছি আমরা একসাথে। আর এই যে এই রোডগুলা, এই রোডকে বলেছি আমরা মানে বিভাজিত পথ, হ্যাঁ, বা সাব পথ, উপপথ, এগুলো হচ্ছে উপশক্তি স্তর। এরকম একটাকে যদি তুমি বড় নিয়ে মহাসড়কের মতো চিন্তা করো, এগুলা কিন্তু বিভিন্ন উপশক্তি স্তরে বা উপপথে বিভক্ত থাকে। তো এখন চিন্তা করব, তাইলে তোমার বোঝা যাচ্ছে যে একটা যদি মনে করো এইটা একটা মহাসড়ক ধরি, n=1 বা n=2, এই মহাসড়কগুলো উপকক্ষপথে। তাইলে আমি বললাম যে প্রথমে সোডিয়ামের 11টা ইলেকট্রন, সোডিয়ামের 11টা ইলেকট্রনই বিভিন্ন কক্ষপথে বিভক্ত থাকে। তাহলে ধরলাম যে সোডিয়ামের 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন আছে হচ্ছে 8টা, কথার কথা আর কি, যদি 8টাই থাকে। 2 নম্বর কক্ষপথে সোডিয়াম ইলেকট্রন আছে 8টা। তো এই 8টা কি একটা একটা কক্ষপথেই, একটা উপকক্ষপথেই থাকে, নাকি 3টাতেই ভাগ করে থাকে? হ্যাঁ, বা বা 2টাতে থাকে। হ্যাঁ, 2 নম্বরে 2টাও থাকতে পারে, আমরা জানি না যে সোডিয়ামের এই 8টা ইলেকট্রন কি 2 নম্বর কক্ষপথে, 2 নম্বর কক্ষপথ উপকক্ষপথ করা থাকে। একটু পরেই আমরা এটা জানবো যে কোথায় কয়টা উপকক্ষপথ থাকে, একটু পরে। খুব সুন্দর ইকুয়েশনে, ভালো লাগবে তোমাদের। যে তাহলে এই 8টা ইলেকট্রন কি 3টা পথেই থাকে, নাকি 2টা পথেই থাকে, নাকি এই উপকক্ষ এই প্রধান কক্ষপথের কয়টা উপকক্ষপথ থাকে, একটু পরে আমরা দেখব। অর্থাৎ এই আপাতত এটা জানো যে এই 8টা ইলেকট্রন একটা উপকক্ষপথে থাকে না, 2টা বা 3টা উপকক্ষপথে বা অরবিটালে বিভক্ত হয়ে থাকে। আচ্ছা, এখন দেখো যে একটা উপকক্ষপথ, একটা কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরতে পারে বা কয়টা ইলেকট্রন যায়, সেটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2n²। হ্যাঁ, একটা কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারবে 2n²। এই 2n² সূত্রে n সমান হচ্ছে n এর মান, কক্ষপথের সংখ্যা। ধরো তাহলে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন যাইতে পারবে? প্রথম কক্ষপথে ইলেকট্রন যাইতে পারবে হচ্ছে 2 × 1², তারপর 2 × 1 সমান 2টা, অর্থাৎ এই কক্ষপথে সর্বোচ্চ 2টা ইলেকট্রন যাইতে পারবে। আবার 2 নাম্বার কক্ষপথে কয়টা ইলেকট্রন যাইতে পারবে? যেহেতু 2n², 2 × 2² তাহলে 2 × 4, 2 নম্বরে 8টা ইলেকট্রন যাইতে পারবে। 3 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন যাইতে পারবে? 2 × 3² তার মানে কি 18টা। হ্যাঁ, 18টা, অর্থাৎ 3 নম্বরে 18টা, 2 নম্বরে 8টা, এটাই 2টা ইলেকট্রন যাইতে পারবে। তো মোটামুটি আমাদের প্রধান কক্ষপথ বা কে শেল, এল শেল, এম শেল, অর্থাৎ এম শেলে 18টা ইলেকট্রন যাইতে পারবে, কে এল শেলে 8টা ইলেকট্রন, আর কে শেলে 2টা ইলেকট্রন যাইতে পারে সর্বোচ্চ। এগুলা এর কম যাইতে পারে, কিন্তু এর কম কিন্তু যাইতে পারে, কিন্তু সর্বোচ্চ এই 2, 8, 18 ইলেকট্রনগুলা এই প্রধান কক্ষপথগুলোতে যাইতে পারবে। এখন আমরা আরো একটু ভালোভাবে উপকক্ষপথের ইয়াটা পড়ি। হ্যাঁ, যে উপকক্ষপথে, তাইলে উপকক্ষপথ আমি তোমাদের মহাসড়ক দিয়ে বুঝাইলাম, রোড দিয়ে বুঝাইলাম। আমরা এখন উপকক্ষপথের ধারণাটা আরো ভালোভাবে একটু দেখি, যে উপকক্ষপথের ধারণা। উপকক্ষপথের ধারণা অলরেডি আমাদের নেওয়া শেষ, আমরা মহাসড়ক দিয়ে বুঝে ফেলছি যে উপকক্ষপথটা কি। উপকক্ষপথের ধারণা অর্থাৎ অরবিটালের ধারণা। এখানে আমরা একটু ইংলিশে লিখি, তাহলে একটু ভালো লাগবে আর কি। অরবিটাল বা উপকক্ষপথের ধারণা। তো এখানে মনে রাখবা যে
উপকক্ষপথকে এল দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের না। বড় হাতের এল দ্বারা কিন্তু কক্ষপথ বোঝায়, ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। আর প্রধান কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, আমি আবার বলি, প্রধান কক্ষপথকে দেখছিলাম আমরা এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মানে 1 2 3 4 মানে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর বা চতুর্থ শক্তি স্তর এরকম। এখন এন এর মান ধরো 1, এন এর মান 2, এন এর মান 3 মানে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এন এর মান 4 চতুর্থ শক্তি স্তর। এখন এল এর মান কি হবে? এল এর মান হবে অর্থাৎ উপশক্তি স্তরের কয়টা উপশক্তি স্তর থাকবে? প্রধান আমি যে আঁকাইলাম যে প্রথম শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর থাকবে, এটা কয়টা ভাগে বিভক্ত থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ভাগে কয়টা উপশক্তি স্তর থাকবে, এই জিনিসগুলো কিন্তু এল এর মানের উপর নির্ভর করবে। এখন এল এর মান আমরা কিভাবে বের করব? এল এর মান আমরা বের করব, এল এর মান হচ্ছে 0 থেকে তোমার বইয়ে সুন্দর করে লেখা আছে দেখবা, 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। এর মানে কি? n এর মান 1 হলে l এর মান হবে n-1 সমান সমান কত? তাহলে 1 - 1 সমান সমান 0। অর্থাৎ n এর মান 1 হলে l এর মান 0, n এর মান 2 হলে l এর মান কত? n-1। এটা হচ্ছে বেসিক সূত্র। n এর মান যাই হবে l এর মান হবে n-1 পর্যন্ত, সেটা কি? 0 সহ। ঠিক আছে, তাহলে n-1 হলে এখানে কত হচ্ছে? তাহলে 2 - 1 সমান সমান 1, এই সামনে 0 থাকবে 0 সহ। তার মানে n এর মান 2 হলে l এর মান কয়টা পাবো আমরা? 2টা, যেহেতু 0 সহ 0 1 মানে 0 1। তাহলে n এর মান 3 হলে l এর মান কত হবে? তাহলে সেই সূত্রই বসাই, n-1 তাহলে কত হচ্ছে? 3 - 1 সমান সমান তাহলে 0 1 আগের দুটো থাকবে, আর এটা কত? 2। অর্থাৎ এল এর মান পাবো কত আমরা? 2। একটু মজার ব্যাপার আছে যে আগের মানগুলা কিন্তু থাকবে। আর n সমান সমান 4 হলে এল এর মান কত হবে? তাইলে এল এর মান হবে 0 1 2 আর 3, এই যে 4 - 1 3, এল এর মান হবে 3। এটা এভাবে হচ্ছে এল এর মান বের করতে হয়। এন এর মানের সাপেক্ষে এল এর মান বের করার সূত্র হচ্ছে 0 থেকে বা 0 সহ n-1 পর্যন্ত। এখন আমরা একটু সাজাই লিখি এইটা, যে এখন এই অরবিটাল গুলোকে আমি এর আগে দেখাইলাম তোমাদের যে অরবিট গুলাকে, প্রধান কক্ষপথ গুলোকে প্রকাশ করা হয় কে এল এম এন দ্বারা। প্রধান কক্ষপথ গুলোকে প্রকাশ করা হয় কি? কে প্রধান কক্ষপথকে প্রকাশ করা হয় হলো প্রধান কক্ষপথ কি দ্বারা পরিচিত? কে এল এম এন ও পি এরকম যাবে আর কি এ দ্বারা। আর উপকক্ষপথ মানে প্রধান কক্ষপথকে আমরা অরবিট ধরি, অরবিট বা প্রধান কক্ষপথ। হ্যাঁ, অরবিট বা প্রধান কক্ষপথ। আর এখানে আমরা ধরি অরবিটাল বা উপকক্ষপথ বা উপশক্তি স্তর, অরবিটাল বা উপশক্তি স্তর অর্থাৎ এল আর কি, উপশক্তি স্তর। তো কে সমান এল, তার মানে এখানে n সমান কত? 1। n সমান হলে এল এর মান কত হবে? 0। এল মানে n সমান 2, তাহলে এল এর মান কত? 0 1 সাজা লিখতেছি আর কি। m সমান হলে n সমান কত? 3, এল এর মান কত? 0 1 2। n সমান n 4 এটা 4, হ্যাঁ প্রধান শক্তি n সমান 4, তাহলে l সমান কত? 0 1 2 এবং 3। ঠিক আছে, তো এখন আমরা কিন্তু এখনো বলি নাই যে তাহলে অরবিটাল গুলোর মান এরকম পাওয়া যায়, n এর মান এরকম হলে অরবিটাল গুলোর মান এরকম পাওয়া যায়। এখন অরবিটাল গুলো প্রকাশ করা হয় একটা মজার ব্যাপার, যে l সমান যদি 0 হয় এটাকে আমরা প্রকাশ করব হচ্ছে l সমান যদি 0 হয় তাহলে এই অরবিটালটাকে বলবো আমরা s অরবিটাল। l সমান 0 1 1 হলে এটাকে বলবো আমরা, একটু পাশে লিখি তাহলে বোঝা যাবে। l সমান যদি 0 হয় তাহলে এটা হচ্ছে s, l সমান যদি 1 হয় এটাকে বলবো আমরা p অরবিটাল, l সমান 2 হলে এটাকে বলবো আমরা d অরবিটাল, l সমান যদি 3 হয় এটাকে বলবো আমরা f অরবিটাল। এটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এখন দেখো যে তাইলে প্রধান শক্তি স্তর 1 নম্বরে, উপশক্তি স্তর আছে কয়টা? একটা, এবং সেটা কত? s। এখন এইটা যেহেতু s,
এই এসটা হচ্ছে উপশক্তি স্তরের ধারণা, আর এখানে যেহেতু প্রধান শক্তি স্তর 1, এখানে বসবে কি, এখানে বসবে হলো 1 বসবে, আর এর এখানে বসবে হচ্ছে এস, ঠিক আছে, অর্থাৎ 1s। এই 1s লেখা দ্বারা তাহলে আমরা কি বুঝি, মানে তোমরা 1s 2s এটাতে এখন আমরা প্রবেশ করলাম আর কি। 1s দ্বারা আমরা বুঝি যে 1 হচ্ছে 1 নম্বর শক্তি স্তর এবং s অরবিটাল হচ্ছে তার, মানে এটা হচ্ছে তার অরবিটালটা হচ্ছে s, অর্থাৎ এটা হলো প্রধান শক্তি স্তর, এটা অরবিট আর এটা অরবিটাল। অরবিটটা কত, প্রথম শক্তি স্তর যেহেতু 1 আছে, আর s অরবিটাল মানে এটা হচ্ছে l = 0, ঠিক আছে। এখন দেখো n = 2 হলে এটাকে আমরা কি বলতেছি, p অরবিটাল। তাহলে এখানে তাহলে আমি s বসাই দিতে পারি, যেটা s অরবিটাল, এটা p অরবিটাল, এটা s p d, এটা s p d f। কারণ কনফিউজড হয়ো না, l এর মান 0 হলে এটা s, l এর মান 0 হলে কি বলতেছি, s অরবিটাল, l এর মান 0, তার মানে n = 2, প্রধান শক্তি স্তরে দুইটা অরবিটাল আছে, একটা আছে s অরবিটাল আর একটা আছে p অরবিটাল। আর তৃতীয় শক্তি স্তরে তিনটা অরবিটাল আছে, একটা আছে s, একটা p, একটা d। n = 4 হলে চতুর্থ শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তরে চারটা অরবিটাল আছে, s p d f, এই চারটা অরবিটাল কিন্তু আছে। এখন তাহলে আমি লিখব কিভাবে, আমি লিখব হচ্ছে এইভাবে, আমি লিখব হলো এইভাবে যে ধরো n = 1 মানে হলো তোমার 1s, হ্যাঁ। n = 2 হলে তোমার হচ্ছে এটা কত, যেহেতু l এর মান দুইটা, l এর মান কত 0 আর 1, তার মানে এটা হচ্ছে 2s 2p, ঠিক আছে। 0 এর পরে s হবে না, কিন্তু এই 0 এর জন্যই s হইলো 2s 2p, হ্যাঁ। এটা কিন্তু 2d সম্ভব নয়, কারণ n = 2 হলে, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কেন 2d সম্ভব নয়। n = 2 হলে l এর মান কিন্তু 2 হয় না, l = 2 হলে l এর মান সর্বোচ্চ হবে কত, 0 এবং 1, 2 হবে না। 2 হবে কখন, যখন l এর মান, যখন n এর মান 3 হবে। এই যে দেখো n এর মান 3 হলে l এর মান হবে কত, 0 1 2, তার মানে হচ্ছে 3s 3p আর হচ্ছে 3d। n এর মান 3 হলে 4p 3f অরবিটাল সম্ভব নয়, কারণ f হওয়ার জন্য কি l এর মান অবশ্যই তোমার 3 দরকার, কিন্তু n = 3 হলে l এর মান কি তুমি 3 পাচ্ছ না, l এর মান 3 পাচ্ছ না, তুমি l এর মান সর্বোচ্চ 2 পর্যন্ত পাচ্ছ, এই জন্য 2d অরবিটাল সম্ভব। কিন্তু এই যে এখানে এখানে l এর মান 2 এর জন্য এখানে 3d আর কি, ঠিক আছে। যে n = 3 হলে l = 0 1 2, ঠিক আছে। এই 2 এর জন্য কিন্তু এখানে d, এই 2 এই 3 কিন্তু এটার জন্য না, 3 হচ্ছে এই প্রধান শক্তি স্তর, সবগুলোর সামনেই এই 3 বসবে, ঠিক আছে। আর এই 2 এর জন্য d, এই 1 এর জন্য p, আর এই 0 এর জন্য s, এটা আমরা একটু মাথায় রাখবো। অর্থাৎ l এর মান হওয়ার জন্যই SPDF হচ্ছে, আর এই প্রধান শক্তি স্তরটা সামনে শুধু বসায় দেব। আর l এর মান বার করব কিভাবে, n-1 এই সূত্র দিয়ে। আর n = 4 হলে কি হচ্ছে, l এর মান হচ্ছে কত, 0 1 2 3, তার মানে কি এই 4 সবগুলো সামনে বসে যাবে, 4 0 এর জন্য s, 4 p এর 1 এর জন্য p, 4 2 এর জন্য d, 4 f 3 এর জন্য f, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন যদি তোমাকে কেউ কোশ্চেন করে যে 2d অরবিটাল সম্ভব নয় কেন, বা 3f অরবিটাল সম্ভব নয় কেন, আমরা একটু ব্যাখ্যাই করি জিনিসটা, আর একটু ভালোভাবে দেখাই তোমাদের। যে 2d অরবিটাল সম্ভব নয় কেন, আমাদের পরীক্ষায় কোশ্চেনটা আসবে, 2d এবং 3f অরবিটাল সম্ভব নয় কেন। এই 2d মানে কি, 2d মানে এখানে হচ্ছে n = 2, আর এই d মানে কত, l = 2, তাই না। এখন এই n = 2 হলে, n = 2 হলে তুমি এভাবে লিখবা, n = 2 হলে l এর মান কত হয়, সর্বোচ্চ 0 হয় আর 1 হয়, কিন্তু d হওয়ার জন্য l এর মান 2 হওয়াটা জরুরি। এখানে n = 2 হওয়ার জন্য l এর মান কি 2 হইছে, l এর মান 2 হয় নাই, এই জন্য প্রধান শক্তি স্তর 2 নম্বর শক্তি স্তরে 2s এবং 2p অরবিটাল সম্ভব, কিন্তু 2d অরবিটাল সম্ভব নয়, কারণ l এর মান 2 সম্ভব নয়। একইভাবে 3f অরবিটাল সম্ভব নয় কেন, n = 3 হলে l = হবে 0 1 2, অর্থাৎ s p d, ঠিক আছে, 3s 3p 3d। কিন্তু আমরা জানি যে l এর মান এই যে এখানে দেখো l এর মান যদি 3 হয়,
এল এর মান যদি 3 হয় তবেই এফ অরবিটাল সম্ভব। এল এর মান সর্বোচ্চ এখানে কত হয়েছে 1 0 1 2 3, কিন্তু এখানে এল এর মান নাই। এই 2 এর জন্য এখানে ডি হয়েছে, 1 এর জন্য পি হয়েছে, 0 এর জন্য এস হয়েছে। এজন্য 2d এবং 3f অরবিটাল আসলে সম্ভব নয়। তোমাকে কোশ্চেন করে দিতে পারে কয়েকটা অরবিটাল দিয়ে যে 1s 2s 4p 4f এইগুলা সম্ভব, কিন্তু এই 2d 3f বা এরকম কিছু অসম্ভব অরবিটাল দিয়ে দিতে পারে, যেগুলো কেন সম্ভব নয় ব্যাখ্যা করো। এখন আমরা দেখব যে একটা, আমরা জানি যে প্রধান শক্তি স্তরে কয়টা ইলেকট্রন যায়। আচ্ছা, আমরা দেখছি যে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন যায় হচ্ছে 2n স্কয়ার, অর্থাৎ n এর মান 1 হলে 2 হলে এগুলো আমরা দেখছি। হ্যাঁ, এগুলো n সমান 3 হলে প্রধান শক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন যায়। n সমান 1 হলে ইলেকট্রন যায় 2টা, n সমান 2 হলে ইলেকট্রন যায় 4টা, সরি 8টা, আর n সমান 3 হলে ইলেকট্রন যায় তোমার 18টা। ঠিক আছে, তো এখন এই উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন যাইতে পারে। এই যে sp-df অরবিটাল বললাম না, sp-df এগুলো হচ্ছে উপশক্তি স্তর অরবিটাল। এইগুলাতে ইলেকট্রন যাওয়ার সূত্র হচ্ছে 2 * 2l + 1। এখন এগুলোর আমরা জানি যে l সমান ধরো 0 1 2 3 অনেক মান থাকতে পারে। হ্যাঁ, তো এই অরবিটালগুলোতে কত ইলেকট্রন যাইতে পারে, s সমান কত আমরা জানি, s সমান কত জানি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে অরবিটাল ইলেকট্রন যাওয়ার সূত্র। যে কোনো অরবিটালে, অর্থাৎ s অরবিটালে কয়টা ইলেকট্রন যাবে সেই সূত্রটা 2 * 2l + 1। p অরবিটালে কয়টা ইলেকট্রন যাবে 2 * 2l + 1। d অরবিটালে কয়টা ইলেকট্রন যাবে 2 * 2l + 1 এই সূত্রে। তাহলে s অরবিটালে কয়টা ইলেকট্রন যাবে, s অরবিটালে ইলেকট্রন যাবে হচ্ছে 2 * 2। এল এর মান কত এখানে, এল এর মান 0, এল এর মান এখানে 1, এল এর মান এখানে 2, এল এর মান এখানে 3। তাহলে 2 * 0 + 1 সমান কত, এখানে লিখে সমান হচ্ছে 2, অর্থাৎ s অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন যাবে। p অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন যাবে, p অরবিটালে ইলেকট্রন যাবে হচ্ছে 2 * 2 * 1, এল এর মান 1, সরি প্লাস 1 সমান কত 2 * 2 3 তিনটা 6টা, অর্থাৎ p অরবিটালে সর্বোচ্চ 6টা ইলেকট্রন যাইতে পারবে। d অরবিটালে কয়টা যাবে 2 * 2 এল এর মান 2 প্লাস 1, অর্থাৎ 2 * 5। d অরবিটালে সর্বোচ্চ 10টা ইলেকট্রন যাইতে পারবে। আর f অরবিটালে কয়টা যাইতে পারবে, f অরবিটালে এইভাবে হিসাব করলে দেখা যাবে যে 14টা ইলেকট্রন যাইতে পারবে। অর্থাৎ ওই যে আমরা ইলেকট্রন বিন্যাসে লিখি যে sp-d অরবিটালে, যে এই যে এইভাবে লিখি না যে 1s2, তারপর 2p6, তারপরে 2d10, হ্যাঁ, তারপরে 3f 14, 4f14, হ্যাঁ, এভাবে লিখি না। তার মানে এই যে 2 6 10 14 এগুলো সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, অর্থাৎ অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে এরকম। s অরবিটালে 2টা, p অরবিটালে 6টা, d অরবিটালে 10টা, f অরবিটালে 14টা। এটা কিন্তু বলছে ম্যাক্সিমাম, এর চেয়ে মিনিমাম যাইতে পারে। এখন ইলেকট্রন বিন্যাস করার জন্য তোমাদের বইয়ে সাপের একটা ছবি আছে, অনেক মুখস্থ রাখতে হয় না। আমরা বুঝি না যে কোন অরবিটালের পরে কোন অরবিটাল যাবে, এটা আমরা বুঝতে পারি না। এটা আমরা বুঝতে পারবো কিভাবে, আমাদের বুঝতে হবে যে তোমাদের বই দেখা আছে যে ইলেকট্রন বিন্যাসের নিয়মে তোমাদের দেয়া আছে যে কয়েকটা নিয়ম দেয়া আছে, আউটবাউ নীতি, পাউলের বর্জন নীতি, হুন্ডের নীতি। এগুলো আলাদা করে তোমাদের কোনোটাই বলা হয় নাই, তোমাদের সার্বিক ধারণা দেওয়া হয়েছে এবং এই নীতিগুলো সম্বন্ধে বলা হয়েছে পরবর্তী ক্লাসে, যাতে তোমরা এগুলো আলাদা করে সুন্দর করে পড়তে পারো বা দেখতে পারো। এখানে ওভারঅল ধারণা দেওয়া হয়েছে যে ইলেকট্রন প্রবেশ করবে, এই অরবিটালগুলো কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো, অথবা ইলেকট্রন এই কোন অরবিটালের আগে প্রবেশ করবে এবং কোন অরবিটালের পরে প্রবেশ করবে, এইটা আমরা কিভাবে বুঝবো, সেটা হচ্ছে অরবিটালের অরবিট এবং অরবিটালের মানের যোগফল, অর্থাৎ প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তরের মান যোগ করলে, অর্থাৎ n + l এর মান যার কম হবে সে মানে নিচ থেকে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। আমি একটু বলি যে ধরো 1s 2s 2p 2 তো আর নাই, সরি 3s 3p 3d 4s 4p 4d 5s 5p 5d 4f, সরি এখানে 4f আছে, এখানে হচ্ছে 4f আছে, এখানে আছে হচ্ছে 5f দিলাম। ঠিক আছে, এটা একটা সিকোয়েন্স লিখলাম। এই সিকোয়েন্স অনুসারে তাহলে সিকোয়েন্সটা কি ঠিক আছে সাজানো, না ঠিক নাই। এটা কিভাবে সাজাবো, এই কি বলে অরবিটগুলা বা অরবিটালগুলা আমরা কিভাবে সাজাবো,
ঠিক আছে, এই সাজাবো হচ্ছে এদের n প্লাস n এর মানের উপর নির্ভর করে। এখন n প্লাস l এর মান যার কম হবে সেটাতে আগে ইলেকট্রন যাবে, সেটা আমরা আগে লিখব। আর n প্লাস l এর মান যার বেশি হবে তার হচ্ছে সেটাতে পরে ইলেকট্রন যাবে বা পরে লিখব। এখন n প্লাস l এর মান যদি আমরা একটু দেখি এইটা যে 1s এর n প্লাস l এর মান কত, আমরা এই উপরেই লিখি এইটা। হ্যাঁ, এটা এখানে আমরা উপরেই লিখি যে আসলে কাহিনী কি। এখানে দেখো আমরা একটু লাল কালি দিয়ে লিখি, ভালো লাগবে। আচ্ছা, 1s এর n এর মান কত? হ্যাঁ, 1s এর n এর মান কত? 1s এর মান হচ্ছে n এর মান 1 আর l এর মান কত? 0। তাহলে এটার n প্লাস l এর মান কত? এটা হচ্ছে 1 প্লাস 0, তার মানে 1। তেমনি এটার n প্লাস মান কত? 2 প্লাস 0 সমান সমান 2। এটার 2 প্লাস 1 সমান সমান 2। এটার 3 প্লাস 0 সমান সমান 3। এটার 3 প্লাস 1 সমান সমান 4। এটার 3 প্লাস 2 সমান সমান 5। এটার 4 প্লাস 0 সমান সমান 4। এটার কত? 4 প্লাস 1 সমান সমান 5। 4f এর কত? 4 প্লাস 3 সমান সমান 7। এটার কত? 4 প্লাস 2 সমান সমান 6। এটার 5 প্লাস 0 সমান সমান 5। এটার 5 প্লাস 1 সমান সমান 6। এটার 5 প্লাস 2 সমান সমান 7। এটার 5 প্লাস 3, এটা তো f, তার মানে 8। এখন দেখো এই যে মানগুলো আমরা পাইলাম না, এগুলো n প্লাস l এর মান। এদের যেটা সবচেয়ে n প্লাস l এর মান যার কম সেটাকে আমরা আগে লিখব। তাহলে n প্লাস l এর মান তার কত? এটা হচ্ছে 1 প্লাস 0 সমান সমান 1, তাহলে 1। ঠিক আছে, তারপরে এটার কত? 1s এটা লিখলাম। তারপরে এটা কত? 2s। আচ্ছা, এটা হচ্ছে 3 হবে, একটু ভুল হয়েছে, এটা 3 হবে। তারপরে দেখো এখানে 3 আছে দুইটা, তাহলে প্যাচ লাগে গেল না? এখানে 2 প্লাস 1 সমান সমান 3, এখানে 3 প্লাস 0 সমান সমান 3। তাহলে এটা কিভাবে লিখবো? এটাই তখন দেখবো যে যার n এর মান কম সেটা যাবে আগে। 3 হয়েছে ঠিক আছে, n প্লাস l এর মান 3 হয়েছে ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু যার n এর মান কম, এখানে 3 হয়েছে 2 প্লাস 1, এখানে 3 হয়েছে 3 প্লাস 0, এখানে n এর মান কম কার? 2, তাহলে 2pটা আগে যাবে, তারপরে যাবে 3s। তারপরে দেবো 4 আছে কয়টা দেখবো আমরা। 4 আছে দেখো এখানে একটা, দুইটা, আর কয়টা? 4 4 4 4 4 আর নাই। ঠিক আছে, তাহলে 4 এখানে দুইটা হয়েছে। তাহলে n প্লাস l এর মান যার কম, মানে n প্লাস l এর মান এখানেও 4 এখানেও 4, কারণ n এর মান কিন্তু এখানে হচ্ছে 3। ঠিক আছে, আর এখানে হচ্ছে 4, তাহলে আমরা 3p আগে দেব, তারপরে দেব হচ্ছে 4s। তারপর 5 আছে কয়টা? 5 আছে এখানে একটা, 5 আছে হচ্ছে এখানে একটা, তারপরে 5 আছে কোথায়? 5 আছে এখানে, আর কত 5 আছে? 4 এ 45। আচ্ছা, আর 5 নাই। তাহলে 5 এ তাহলে 4pটা আগে যাবে, কারণ এখানে n এর মানটা কম। ঠিক আছে, তাহলে 4p আর এটা কত? 5s, এটা 4। এখন দেখো 6 আছে কয়টায়? 6 দেখো তোমরা একটু, ও 5 আরেকটা আছে, সরি, 5 একটা, দুইটা, আরেকটা আছে 5 আছে, এই যে এইটা আছে একটা 5, তাহলে একটু ভুল হয়ে গেছে আমাদের, উই হ্যাভ টু কারেক্ট ইট। তাহলে এই তিনটা 5 এর এখানে এইটা 5 আছে, এইটা 5 আছে, এইটা 5 আছে, এই 5 এর তিনটাই যেহেতু 5, তাহলে n এর মান কার কম? n এর মান এই 3d এর কম, তাহলে আমরা আগে লিখব কোনটা? 3d। ঠিক আছে, তারপরে কার কম? তারপরে কম হচ্ছে 4p। তারপরে কার কম? তারপরে হচ্ছে 5s, এইটা। ঠিক আছে, এটা হচ্ছে সিকোয়েন্স। তারপর আমরা দেখব 6 কয়টা আছে? 6 আছে হচ্ছে ভাই এইটা একটা 6 আছে, এইটা একটা 6 আছে, আর কি 6 আছে? 4 প্লাস 3 7, 5 6, 5 2 7, হ্যাঁ 6 আছে দুইটা। তাহলে এটা কোনটা আগে লিখবো? এটা আমরা আগে লিখবো এই 5sটা, সরি এই 4, এটা হচ্ছে 6, এটা 4dটা আগে লিখবো আমরা। হ্যাঁ, কারণ এটার ইয়ার n এর মান কম, তাহলে 4dটা আমরা আগে লিখবো। তারপরে লিখবো আমরা কত? 5p। এখন 7 কয়টা আছে আমাদের? 7 আছে দুইটা, এটা একটা 7, এটা একটা 7। তাহলে কার n এর মান কম? 4f, এটার n এর মান কম, এটা 4f লিখবো, আর এটা হচ্ছে 5d। আর এইটা আপাতত আমরা একটাই নিয়েছি, বেশি দূরে যাই না, এই জন্য এটা আমাদের 5p
এফ। এইভাবে হচ্ছে তোমার সাজানো হয়, যে আমরা এভাবে মুখস্থ করব না, আমরা এই n প্লাস এল এর মানের উপর নির্ভর করে এটা আমরা সাজাবো। এটাই হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড নিয়ম। এখন তুমি ওই যে এস এর উপর 2 দেও কেন? ধরো এস এর উপর দিচ্ছ তুমি 2, ঠিক আছে, এস এর উপর দিচ্ছ কি, এস এর উপর দিচ্ছ 2, এর মানে কি? এই এস অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন যাইতে পারে, এখানে 2, এখানে 6, এখানে, এটা কিন্তু কোনো ইলেকট্রন বিন্যাস না, এটা যাদের সর্বোচ্চ যায় সেভাবে দিয়ে দেয় আর কি। p6 মানে কি? p6 মানে হচ্ছে p তে p অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন যাইতে পারে। আমরা এটা দেখছি ওই যে 2 * 2l + 1 থেকে, যে একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন যাইতে পারবে। 3d 10, 4p6, 5s2, 4d10। এর চেয়ে কিন্তু কম যাবে, আমি বারবার বলছি যে কম যাইতে পারে, বাট এটা হচ্ছে ম্যাক্সিমাম 6, 14, 10, 14, ঠিক আছে। এই হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাসের সিকোয়েন্স লেখার নিয়ম। তো মোটামুটি তোমরা এই 5s পর্যন্ত একটু মুখস্থই রাখো, কারণ পরীক্ষার হলে n প্লাস l এর মান হিসাব টিসাব করে আবার একটু ঝামেলা হয়। 5s পর্যন্তই তোমাদের নবম দশম শ্রেণীতে, এর বেশি তোমাদের লাগবে না। এখন তোমাদের বইয়ে একটা সাপ আছে, হ্যাঁ, একটা সাপ আছে, সাপটা একটু আমরা আঁকাই, তোমরা সাপ দিয়ে সিকোয়েন্সটা মনে রাখার চেষ্টা করো, যে এরপরে এটা আসলে এই সূত্র থেকে ওই সাপ আসছে, হ্যাঁ, সাপ থেকে সূত্র আসে নাই, এই সূত্র থেকে ওই সাপটা লেখা। কি রকম সাপটা? তোমরা এভাবে ছিল যে 1s, তারপরে 2s, 2p, তারপরে এভাবে ছিল 3s, 3p, 3d, তারপরে ছিল হচ্ছে 4s, 4p, 4d, 4f, এরকম ছিল 5s, 5p, 5d, 5f, এরকম ছিল। এই সাপটা কি করে? সাপটা মানে এই দিকে যায়, প্রথমে আমি ওটা লিখবো, তারপর সাপটা ঘুরে এই দিকে যায়, তারপর সাপটা আবার ঘুরে এই দিকে যায়, তারপর সাপটা আবার ঘুরে এই দিকে যায়, তোমাদের এবার শেখানো হয়েছে। এবার ঘুরে এভাবে যায়, তারপরে আবার ঘুরে এভাবে যায়, হ্যাঁ, তারপরে তোমার আবার ঘুরে এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, ঠিক আছে। এর মানে কি? এর মানে এই এই সাপের যাত্রাপথে যেটা সামনে পাবো সেটাই লিখবো। ওই যে আমি তোমার n প্লাস l এর মানে হিসাব করে দেখাইলাম না, ওইটা হিসাব করলে যেই লেখাটা আসে, মুছে ফেলে দিয়ে লস হয়েছে মনে হয় একটু, তো এইটাও কিন্তু ওইভাবেই আসবে। অর্থাৎ এটাকে যদি আমরা সাজাই তাহলে কি আসবে? 1s, 2s, 2p, 3s, 3p, তারপরে 4s, 3d, 4p, তারপরে 5s, 4d, 5p, তারপরে 5 এর পরে 4f, 5d, 5f। আমরা যেভাবে সাজাইলাম ওই সাপে ঠিক এইভাবেই সাজানো হয়। আসলে জিনিসটা ওইটা বুঝতে হবে, এটা তোমার না বুঝলেও হয়েছে, তোমার বুঝতে হবে যে n প্লাস l এর মানের উপর নির্ভর করেই এই তোমার ইলেকট্রন বিন্যাসটাকে এইভাবে সাজাতে হয়। আমরা এইটাকে আউফবাউ নীতি বলে আর কি, হ্যাঁ, ইন্টারমিডিয়েটে পড়বা। আউফবাউ নীতি মানে হচ্ছে বিল্ডিং আপ, এটা একটা আউফবাউ একটা জার্মান শব্দ, এটা মানে হচ্ছে বিল্ডিং আপ, অর্থাৎ একের পর এক কিভাবে বসবে বা গঠন হবে, এটার নাম হচ্ছে বিল্ডিং আপ, আউফবাউ নীতি। এটা ইন্টারমিডিয়েটে আরো ডিটেলস আছে, আমি আসলে ইন্টারমিডিয়েটের ওইখান থেকেই তোমাদের একটু বিস্তারিত বলার চেষ্টা করলাম আর কি, যাতে সোজা লাগে। এখন আমরা শুধু কয়েকটা ইলেকট্রন বিন্যাস দেখবো, তারপর ইলেকট্রন বিন্যাস আর ঝামেলা নাই। ধরো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত, বা মনে করো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা কত, হ্যাঁ, বা ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস কত, বা একটু কঠিন লিখি, স্ক্যান্ডেমিয়ামটা ভুলে গেলাম। আচ্ছা, তুমি আরেকটা লেখো যে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস কত। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 13, তারপরে তোমার জিঙ্কের হলো 30, ঠিক আছে, কপারের 29, হ্যাঁ, ক্রোমিয়ামের 24, এগুলোর ইলেকট্রন বিন্যাস কত। তো এইটা কি লিখবো? ওই যে সাজানো মনে আছে আমাদের, আমি বলছি 5s প্রথমে 1s, 1s এ দুইটা দিয়ে দাও ম্যাক্সিমাম যেহেতু আছে, তারপরে 2s, 2s এও দিয়ে দাও, তারপরে 2p, 2p তে কয়টা যাবে? 2 2 4টা, 2p তে 6টা, সর্বোচ্চ 6টা যেতে পারে, 6 2 8 2 10, তাহলে এর বাঁচে কয়টা? 3s, 3s আর কয়টা বাঁচলো? যে কয়টা বাঁচলো সেই কয়টা আমরা দিয়ে দেবো। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, সোজা জিনিস। প্রথমে যে যে অরবিটালে যত সর্বোচ্চ যায় সেটা দিয়ে দেব, তারপরে শেষের অরবিটালে যে কয়টা বাঁচবে সেই কয়টা আমরা দিয়ে দেবো। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নিয়ম। ক্লোরিন 17 কত? 1s2, 2s2 দিয়ে দিলাম, 2p6 দিয়ে দিলাম, 3s2 দিয়ে দিলাম। একটু থামো, কয়টা হয়েছে হিসাব করো, 6 2 8 2 10 2 12, 12 আর 5 17, এরপরে কত? 3p5। কেন 3p5 দিলাম 6 না দিয়ে? কারণ 6 দেওয়ার সুযোগ নাই, আমাদের আর 5টা ইলেকট্রনই হাতে আছে, এই জন্য 3p5 আমরা দিয়ে দিলাম। 5 2 7 6 11 12 13, কমে গেল নাকি? 5 2 7
7 6 13, হ্যাঁ ঠিক আছে 17টা, 2 2 4 6 10 2 12 17টা, অর্থাৎ 3p5। ফ্লোরিনের 9টা, কত এটা আরো সোজা, 1s2 2s2 2p5, 5 2 7 2 9, ঠিক আছে। এখানে 2p তে দেখো 6টা দেয়া গেল না। অ্যালুমিনিয়ামেরও তাই, 1s2 2s2 2p6, 6 2 8 2 10, আর কত 12, 3s2, তাহলে কত হলো, হয়ে গেছে। ও আরেকটা লাগবে, তারপরে 3p1, অর্থাৎ এখানে p অরবিটালে একটা দেয়া গেছে, ঠিক আছে। এখন আসো, এই যে তোমাদের পরীক্ষায় আসবে যে ক্রোমিয়াম, জিঙ্ক আর হচ্ছে তোমার কপার, এগুলো হচ্ছে পরীক্ষায় আসবে। এই উপরে 4টে ইলেকট্রন বিন্যাস পরীক্ষায় আসবে না, কিন্তু নিচের ইলেকট্রন বিন্যাসটা তোমার পরীক্ষায় আসবে। তাহলে আমরা কপারেরটা করি ইলেকট্রন বিন্যাসে, ক্রোমিয়ামেরটা করি, ক্রোমিয়ামের 24, এটা কি হয়, 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে হচ্ছে 4s2, কয়টা হলো, 6 2 8 2 10 6 16 17 18 19 20, তাহলে 3d তে কত বাঁচলো, 4। আচ্ছা, তারপরে কপারে দেখো যে কপারে 29, এটা কত হয়, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9, 9 2 11 11 আর 6 17 8 2 19 19 আছে 25 26 27 28 29। এখন দেখো ইলেকট্রন বিন্যাসে তোমার ইলেকট্রন বিন্যাসে পূর্ণ এবং অর্ধপূর্ণের একটা নিয়ম আছে। কি নিয়ম, পূর্ণ এবং অর্ধপূর্ণের নিয়ম। সেই পূর্ণ এবং অর্ধপূর্ণ মানে ডি অরবিটাল কখন যদি এই 4 বা 9 আকারে থাকতে চায়, মানে পাওয়া যায় 4 বা 9 আকারে যদি পাও, তাহলে কি হবে, এই 4 বা 9 আকারে থাকবে না, তারা সব সময় নাই অর্ধপূর্ণ, মানে ডিতে তো সর্বোচ্চ 10টা ইলেকট্রন যায়, তো না এটা 5 আকারে থাকতে চাইবে অথবা 10 আকারে থাকতে চাইবে। আর কখনো যদি তুমি 4 বা 9 পাও, এই 4 বা 9 রাখা যাবে না, এটা ভুল হবে। তখন এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন এখানে নিয়ে এসে 5 করবা, আর এইখানে এস অরবিটাল থেকে নিয়ে এসে এখানে পূর্ণ করে দিবা, অর্থাৎ এটাকে অর্ধপূর্ণ করে দিবা আর এটাকে পূর্ণ করে দিবা। এটার নাম হচ্ছে অর্ধপূর্ণ এবং পূর্ণের নিয়ম। তাহলে ইলেকট্রন বিন্যাসটা হবে কি, এ পর্যন্ত ঠিক থাকবে। এখানে হবে হচ্ছে 4s1 3d5। এইটা কিন্তু সাজানোর সময় আবার এই সিকোয়েন্স অনুসারে লিখে দিও, 3dটা আগে লিখে দিও আর 4sটা পরে লিখে দিও, এটা হচ্ছে নিয়ম। আর এখানে কি হবে, 4s1 হবে, এখানে হবে 3d10, এরকম। তাহলে আমরা যদি একবারে লিখি তাহলে ইলেকট্রন বিন্যাসটা কেমন হচ্ছে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10। লেখার সময় এভাবে সাজাই লিখবো, সমস্যা নাই, কিন্তু আমরা প্রথমে ভাবে করে নিয়ে তারপরে ভাবে লিখবো। 4s1 এটা হচ্ছে তোমার কপারের ইলেকট্রন বিন্যাস, আর এটা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। তুমি যদি আমায় বলো তোমাদের পরীক্ষায় কোন দুইটা ইলেকট্রন বিন্যাস আসবে, তুমি লিখে নাও একদম, তোমাদের পরীক্ষায় এই দুইটা ইলেকট্রন বিন্যাস আসার সম্ভাবনা 99%। এখন শুধু আমরা আর একটা ইলেকট্রন বিন্যাস করব, তাই আমাদের ইলেকট্রন বিন্যাস নিয়ে সব শেষ। সেটা কি, সেটা হচ্ছে তোমার জিঙ্কের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। জিঙ্কের 30, জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে এটা তোমাদের পারা উচিত। এখন 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2। আমার মুখস্থ জন্য এভাবে দিলাম আর কি। কয়টা হয়েছে, 10 2 12 12 6 18 18 2 20 আর 6 24 25 26 27 28, তারপরে কারো লাগে 10 2 12 12 6 18 18 2 20 20 আছে 26 27 28 29, লাগে না 30টা। এটা হচ্ছে তোমার কত, এটা হলো তোমার জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। এরকম যে ব্যতিক্রমগুলো পাও নিজে নিজে ট্রাই করবে, এটা হচ্ছে ব্যতিক্রমের নিয়ম এগুলা। আর এই হচ্ছে তোমার টোটাল ইলেকট্রন বিন্যাস। আশা করি তোমাদের আর ইলেকট্রন বিন্যাসে কোনো ঝামেলা থাকবে না। নবম দশম শ্রেণী তো বটেই, ইন্টারমিডিয়েটে গিয়েও তোমাদের ইলেকট্রন বিন্যাসের কোনো ঝামেলা আর থাকবে না। ধন্যবাদ সবাইকে।